আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। একটা নিউজ সামনে আসছে, পাঙ্গা নিতে আইসেন না, জাইঙ্গা খুলে যাবে। ফয়েজ আহমদ তৈয়ব এই কথাটা বলেছেন। তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে বেশ কিছুদিন দায়িত্ব পালন করেছেন, সহকারী হিসেবে প্রধান উপদেষ্টা দায়িত্ব পালন করেছেন। তাকে দুর্নীতির বিরুদ্ধে অভিযুক্ত করা হচ্ছে, নানাজন নানাভাবে করছে, যাদের আবার সেই যোগ্যতাটা নয় উপদেষ্টা হওয়ার মতো। তারা আবার শিক্ষাগত যোগ্যতা ওরকম না। ফয়েজ আহমদ তৈয়ব বুয়েট থেকে, আমি যেখান থেকে পড়াশোনা করেছি, যে ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছি সেখান থেকে পড়াশোনা করেছেন, আমার থেকে একটু জুনিয়র। তিনি মোবাইল কোম্পানিতে কাজ করতেন, এখন নেদারল্যান্ডে আছেন, ওখানকার সিটিজেন, তার পরিবার সেখানে থাকে। প্রচণ্ড রকমের কোয়ালিফাইড একজন মানুষ। সুতরাং দুই নম্বরই করার, দুর্নীতি করার খুব বেশি দরকার আছে সেটা বলা যাবে না। দেশে থাকেন না, দেশের বাইরে থাকেন, দেশের জন্য কাজ করেছেন। কিন্তু বাংলাদেশের সমাজে যেটা হয় আর কি, যারা লুটপাটকারী চক্র, যারা অসাধু চক্র, যারা সিন্ডিকেট করে বাংলাদেশের 54 বছরের বাংলাদেশকে পিছিয়ে রেখেছে, তারা এরকম নিউজগুলোকে সামনে আনবে। তাদের যে মিডিয়াগুলো আছে, প্রচার প্রপাগান্ডা সেলগুলো আছে, সেগুলো দিয়ে তারা এই ধরনের ক্লিন ইমেজের মানুষদেরকে তারা কি করবে, হেয় প্রতিপন্ন করবে, নানাভাবে তাদেরকে হেয় প্রতিপন্ন করে, লোকজনের কাছে ছোট করে, আলটিমেটলি বাংলাদেশের সমাজকে, যে পুরনো লোকজন আছে, লুটেপুটে খাওয়া লোকজন আছে, অযোগ্য লোকজন আছে, ব্যাংক ডাকাত লুটেরা চক্র আছে, ঋণ খেলাপি চক্র আছে, ডাকাত চক্র আছে, খুনি চক্র আছে, তাদের পাল্লার মধ্যে ফেলে রাখে। বাংলাদেশের আর উন্নতি হওয়া হয় না। সুতরাং পাঙ্গা নিতে এসে জায়গা হারায় ফেলবে, মুখ খোলা যাবে না। ফয়েজ আহমদ তৈয়ব মুখ খুলতে চান, কেন তিনি তো অনেক কিছু জানেন। ক্ষমতার হাত বদলে এখন যেহেতু আগের চক্র চলে গেছে, নতুন চক্র কারা কারা আবার সেখানে সুবিধা নিতে আসছে, এগুলো সব তিনি জানেন। তারেক রহমান একটা কথা বলেছেন, আমাদের পথ এবং মত ভিন্ন হতে পারে, কিন্তু দেশের সাথে আমরা সবাই এক। আমি বিশ্বাস করি জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। কিন্তু ঐক্যের বেসিসটা কি হতে হবে? চোর ডাকাত মিলে যদি ঐক্য হয়, সেটা দেশের জন্য ভালো কিছু না। সুশীল চক্র, নির্লোভ চক্র, গঠনমূলক লোকজন, শিক্ষিত লোকজনকে দিয়ে ঐক্যমতে আনতে হবে। যদি অসাধু চক্র, ব্যাংক লুটেরা চক্র, ঋণ খেলাপি চক্র, তাদেরকে দিয়ে যদি ঐক্যমতে তৈরি করেন, আলিবাবা 40 চোরের রাজত্ব যদি তৈরি হয়, সেটা দেশের জন্য ভালো কিছু না। গাড়ি অথবা সংসদ সদস্যদের জন্য যে ফ্রি প্লট, ওগুলো থেকে বেরিয়ে আসা দরকার আছে। যোগ্য লোকদেরকে দিয়ে ছোট মন্ত্রণা পরিষদ তৈরি করে, টেকনোক্রেটদেরকে দিয়ে প্রচুর ক্ষমতায়িত করে উপদেষ্টা পরিষদ তৈরি করে দেশের জন্য সামগ্রিকভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। শিশির মনির একজন ল্যাংড়া খোড়া, চলতে পারে না মানুষের সাথে নির্বাচনে হেরে গেছে, অথচ এমন যোগ্য একজন মানুষ, তিনি জনগণের ভোট পাননি। বিএনপি ল্যাংড়া খোড়া লোকদেরকে নমিনেশন দিয়েছে, তারাই মন্ত্রী পরিষদে যাচ্ছে, তারাই এমপি হচ্ছে। তাহলে তারেক রহমানের যে ঐক্যমতের সরকার, বিভাজনের কথা যে বড় বড় বুলিগুলা দিচ্ছে, সেই বুলিগুলা নমিনেশনের দিকেও খেয়াল রাখা দরকার ছিল, মন্ত্রিপরিষদ তৈরি করার সময় খেয়াল করা দরকার ছিল, দলের পদ পদবি দেওয়ার সময় খেয়াল করা দরকার ছিল। সুতরাং বাংলাদেশে এই যে পচা সংস্কৃতি, লুটপাটের সংস্কৃতি, অসাধু চক্র, উপর থেকে নিচে আলিবাবা 40 চোরের চক্র, সেখান থেকে বাংলাদেশ বেরিয়ে আসার খুব বেশি সুযোগ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বাংলাদেশের জন্য ওপেন রাখেনি। জুলাই গণহত্যাকারীদের বিরুদ্ধে বিচার নিশ্চিত করতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, লুটপাট, দুর্নীতি এবং চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানে সব সরকারকেই থাকতে হবে। এবং বিরোধী দলে যারা থাকবে, 11 দলীয় জোটে যারা আছে, তারা বাংলাদেশের সুশাসন নিশ্চিত করার জন্য সরকারের উপর প্রচণ্ড চাপ দিতে পারে। এবং তারা যদি আগামী 5 বছর সরকারের উপর এরকম চাপ দিয়ে সরকারকে সঠিক পথে রাখার চেষ্টা করে, বাংলাদেশের জনগণের হয়ে যদি কথা বলে, তারা আগামী 5 বছর পরে জনগণের ভোটে, জনগণের দ্বারা নির্বাচিত হয়ে সংসদে তারা সরকার গঠন করতে পারে। বাংলাদেশের সমাজ 54 বছরের যে লুটপাটের সমাজ, সেখান থেকে বেরিয়ে আসতে হলে, এমপি মন্ত্রী দুর্নীতি প্রমাণিত হলে তাদেরকে
এমপি পদ থেকে, মন্ত্রী পদ থেকে বাতিল করে দিতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। অথবা কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীকে যদি কোনো রকম দুর্নীতিতে প্রশ্রয় দিতে দেখা যায়, তাদের যদি দুর্নীতির প্রমাণ পাওয়া যায়, তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে এবং জেল জুলুমের ব্যবস্থা করতে হবে। এই কাজগুলো করলে বাংলাদেশের সব রকমের দুর্নীতি, সব রকমের অরাজক অবস্থা, সেগুলো কিন্তু কমে যায়। এদিকে আমাদের সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক বলেছে সাকিব মাশরাফির বিরুদ্ধে গণহত্যার মামলা বিশ্বাসযোগ্য নয়। এখন গণহত্যা কি হাসিনা করেছে? সেও তো করেনি। তাহলে সাকিব মাশরাফিকে কেন অভিযুক্ত করা হচ্ছে? কারণ হাসিনাকে তারা শক্তিশালী করেছে। একই রকম করে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আসাদুজ্জামান, তাকে কেন অভিযুক্ত করা হয়েছে? সেও তো সরাসরি গুলি করেনি, সেও হাসিনার হাতকে শক্তিশালী করেছে, সেজন্য তাদেরকে অভিযুক্ত করা হয়েছে। এখন সাকিব মাশরাফি, তারা খেলোয়াড় ছিল, সেখান থেকে আমরা দেখেছি গত 17 বছরে তারা কিন্তু নির্লজ্জভাবে রাজনীতি করেছে, নির্লজ্জভাবে দলীয় আনুগত্য দেখিয়েছে। সুতরাং ইশরাকের এই বক্তব্য, এই বাণী যেটা আমাদেরকে বলে, সেটা হচ্ছে গিয়ে আসলে হাসিনা ছাড়া বাকি সবাই হচ্ছে গিয়ে ফেরেশতা, তাদের কোনো দোষ নাই। হাসিনারও দোষ হবে না। হাসিনার দোষ, আমরা যদি একই রকম করে হাসিনাকেও মূল্যায়ন করি, দেখা যাবে না হাসিনারও কোনো দোষ নাই। সুতরাং এইভাবে নিউট্রালাইজ করার যে নানা রকম চেষ্টা হচ্ছে, এইভাবে নিজের চক্রের মধ্যে লোকজনকে নিয়ে আসার যে চেষ্টা করা হচ্ছে, এভাবে পুরাতন যেই ফ্যাসিজমকে নিজের মধ্যে নিয়ে এসে নতুন করে যে ফ্যাসিজম তৈরি করার চেষ্টা করা হচ্ছে, আমরা সেটা অনেক আগে থেকে বলেছি। বিএনপির এই চেষ্টাটাই থাকবে, আওয়ামী লীগকে নিয়ে এসে, জাতীয় পার্টিকে নিয়ে এসে তারা নতুন করে একটা ফ্যাসিজম তৈরি করার চেষ্টা করতে পারে। সাদেক হোসেন খোকার ছেলে ইশরাকের এই কথাবার্তা, অথবা আমরা দেখেছি আমাদের ক্রিকেট বোর্ডে সাকিবকে নিয়ে নতুন করে খেলানোর যে চেষ্টা, মাশরাফিকে নতুন করে বোর্ডে ইনক্লুড করার যে চেষ্টা, এগুলো আমাদেরকে সেটাই বলে যে আলটিমেটলি নিউট্রালাইজ করে যেটা করা হবে, পুরনো ফ্যাসিজম চলে যাবে, নতুন ফ্যাসিজম আসবে, নতুন পুরনো মিলে আলটিমেটলি যেটা হবে একাকার হয়ে যাবে। এবং দেখা যাবে যে যারা 24-এ আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে একটা নতুন করে আন্দোলন শুরু হবে, তাদেরকে সমাজে একঘরে করে ফেলার চেষ্টা করা হবে, তাদেরকে ছাত্রলীগ, ছায়া ছাত্রলীগ, তাদেরকে ছাত্রলীগের লুঙ্গির নিচে তাদেরকে রাজাকার আলবদর নানা রকমের কিছু দিয়ে আলটিমেটলি কী করা হবে, উগ্রবাদ, মৌলবাদ দিয়ে তাদেরকে কী করা হবে, একঘরে করে রাখার চেষ্টা করা হবে। সুতরাং পাঙ্গা নিতে গিয়ে জায়গা খোলার ব্যবস্থা হয়ে যাচ্ছে, অথবা তরুণ সমাজের বিরুদ্ধে গিয়ে এই যে নব্য ফ্যাসিজম এবং পুরাতন ফ্যাসিজম এক যে হয়ে যাচ্ছে, এগুলো সমাজের জন্য একটা অশনি সংকেত। আমরা আশা করব বাংলাদেশের জনগণের ভিতর থেকে এগুলোর বিরুদ্ধে প্রচণ্ড রকমের প্রতিবাদ উঠে আসবে।